বৈশ্বিক সংকটেও দেশের অর্থনীতি অনেক মজবুত বললেন প্রধানমন্ত্রী। প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। লক্ষ্মীপুরের সজীব সংঘর্ষে নয় ব্যক্তিগত দ্বন্দ্বে নিহত হয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের মত। ভরা মৌসুমে দেখা নেই ইলিশের। আগাম বৃষ্টিতে সমুদ্রে ভেসে গেছে জাটকা। চাঁদপুরেও আড়ত ফাঁকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, নিজের সৃষ্টিতে বেঁচে আছেন হুমায়ুন আহমেদ। প্রয়াণ দিবসেও শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। প্রশাসনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বাংলাদেশ নির্দিষ্ট সময়ের আগেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসম্পাদন চুক্তি, এপিএ স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে দেশ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। দেশ ও জনকল্যাণে প্রণীত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগে ২০১৫ সাল থেকে শুরু হয়েছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই বা এপিএ। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় বিশেষ সম্মাননা ও সম্মানী। ২০২১-২২ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জন করা ১০ মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করেন সরকার প্রধান। প্রথম হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ব্যক্তি পর্যায়ে সম্মাননা দেওয়া হয়েছে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকারকে। মোবাইল বিভাগের সচিব। দুর্বার অগ্রযাত্রায় বাংলাদেশ যেন পিছিয়ে না যায় আহ্বান জানান প্রধানমন্ত্রী। তারা আছে আমাদের, কারণ সময় তো ফুরিয়ে যায়, কিন্তু আমরা কতটুকু এগোতে পারলাম সেই সময়ের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলা, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর সেই সাথে সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলা। কাজে আজকে আমি বলতে পারি যে বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে পেরেছে। যেটা আমরা করতে পেরেছি আমাদের সুপরিকল্পিত পরিকল্পনা নিয়ে কাজ করেছি বলেই। সীমাবদ্ধতা ডিঙিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের নেপথ্যের কর্মকাণ্ড তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন করেই কিন্তু আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। যেটা লক্ষ্য স্থির করেছিলাম সেটা আমরা অর্জন করতে পেরেছি। এটা আমি মনে করি যে খুব কম দেশ এটা করতে পারে, কারণ আমাদের ভৌগোলিক সীমাবদ্ধতা আছে, তার মাঝে আমাদের জনসংখ্যা অনেক বেশি। সেই জনসংখ্যার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সমস্ত ব্যবস্থা করে সেই উন্নয়নের গতিতে নিয়ে যাওয়া এটা কঠিন কাজ। যে কোনো অসাধ্য সাধনে দুর্নীতি বর্জিত আন্তরিকতাকে প্রমাণ হিসেবে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায় পর্যন্ত যেন এই যোগাযোগটা থাকে, জবাবদিহিতাটা থাকে, সেভাবে যদি কাজ করতে পারি তাহলে আমরা আমাদের দেশকে, এখন যে লক্ষ্যটা আমরা স্থির করেছি ৪১-এর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেটা আমরা করতে পারবো। পাশাপাশি জাতিসংঘ ঘোষিত SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেটাও আমরা অনেকাংশ অর্জন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য সামনে তুলে ধরেন সরকার প্রধান। উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন শুরু হবে ২৬ সাল থেকে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। লক্ষ্মীপুরে যুবক সজীব বিএনপি পুলিশের সংঘর্ষে নয় ব্যক্তিগত দ্বন্দ্বে নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে এমন মত দিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর প্রতিনিধি ফেরদৌস বেগম নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বিএনপির এক দফা দাবিতে চলা পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায়। এ সময় বিএনপির এক কর্মী নিহত হওয়ার খবর প্রকাশ হয়। তবে পুলিশ জানায় সংঘর্ষের স্থান থেকে ২-২.৫ কিলোমিটার দূরে পাওয়া যায় সজীবের মরদেহ। সেখানকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য। সিসিটিভি ফুটেজে দেখা যায় ফিরোজা টাওয়ারের গলির মুখে ৪ থেকে ৫ জন ছেলে সজীবকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে নিজেকে বাঁচাতে সজীব দৌড়ে ফিরোজা টাওয়ারের ভেতরে প্রবেশ করে।
পুলিশ সুপার জানান, ফিরোজা টাওয়ারের বাসিন্দা নোমান হোসেন গুরুতর আহত সজীবের সঙ্গে কথা বলেন। পরে পুলিশের জরুরি নাম্বারে কল করা হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আমাদের মোড় থেকে কলেজ রোডের যে একটা রোড আছে, সেই রোডের 150 গজ দূরে তার ফাঁকে আবার একটা গলি আছে, সেখানে আমরা সিসি ফুটেজে দেখেছি যে হঠাৎ করে 3-4 জন ওখানে একজন স্টেপ করছে এবং সেই ছেলেটি, আমি সিসি ফুটেজ আপনারা দেখবেন, আমি দিব আপনাদেরকে, সেই ছেলে দৌড়ে চলে এসে ফিরোজা টাওয়ার নামে একটা বিল্ডিং এর বড় দরজা খুলে ভিতরে ঢুকে সে পিছন থেকে লাগানোর চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজ মৃত্যুর সময় নোমানের কাছে দেয়া সজীবের বক্তব্য যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার। তখন সে জিজ্ঞেস করেছে, তুমি কি এই পদযাত্রা মিছিলে আসছো নাকি? সে বলছে না। তখন বলছে যে তারা তোমাকে মারলো কারা? তো বলে 4-5 জন আমাকে মারছে। তখন কেন মারছে তোমাকে? তো সে যেটা বলেছে যে আমার কাছে 30 টাকা পয়সা পাই এবং সে বিবাহ করেছে, এই সংক্রান্ত বলার আর সে নাকি কথা বলতে পারেনি। খুশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। ভরা মৌসুমেও নদীতে মিলছে না ইলিশ, চাঁদপুরের আড়তগুলো প্রায় ফাঁকা, হতাশ জেলেও ব্যবসায়ীরা। গবেষকরা বলছেন এবার আগাম বৃষ্টিপাত হওয়ায় জাটকা ইলিশ সমুদ্রে চলে গেছে, তবে 2 মাসের মধ্যে মিলতে পারে ইলিশ। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। মার্চ এপ্রিল 2 মাস জাটকা সংরক্ষণ মৌসুম শেষে মে মাসে ইলিশ ধরতে নদীতে নেমেছেন জেলেরা, কিন্তু ভরা মৌসুমেও এবার পদ্মা মেঘনায় মিলছে না ইলিশ। আর এতে জীবন জীবিকা ও মহাজনের দাদন শোধ নিয়ে দুশ্চিন্তায় তারা। বিপাকে পড়েছেন আড়তদার সহ সব পর্যায়ের মৎস্য ব্যবসায়ীরাও। দক্ষিণাঞ্চলে মাছের সবচেয়ে বড় আড়ত চাঁদপুর স্টেশন ঘাট, কিন্তু মাছের জোগান না থাকায় এটি এখন প্রায় ফাঁকা। অথচ গত বছরের এই সময়ে এই আড়তে দৈনিক 1.5 থেকে 2,000 মণ পর্যন্ত ইলিশ আমদানি হতো, কিন্তু এবারে চিত্র ভিন্ন। গেল 1 সপ্তাহে এসেছে মাত্র 400 থেকে 500 মণ ইলিশ। মাছের সিজন বর্ষাকাল অনেক কোনো নদীর ভিতরে কোনো মাছই নেই। আমরা মনে করলাম খায়া না খায়া কষ্ট হইতে আছি, কিস্তি নিয়ে কষ্ট হইতে আছি, পোলাও নিলে কষ্ট হইতে আছি, আমরা বড় বিপদে আছি। মানুষ 5-6 জন লেয়া হেবাদে নৌকা লেয়া ডিজেল লেয়া যায়, তো ডিজেলের কেজি 120 টাকা করে। তো এবারে 4 গেলেন ডিজেল লেয়া গেলে এমনি তো 2,000 টাকা 8,000 টাকা বিল, কিন্তু আমরা 8,000 টাকা মাছ তো পাই না নদীতে। ফলে ভরা মৌসুমে ঘাটে ইলিশ না আসায় হতাশ পাইকারি মৎস্য ব্যবসায়ীরা। লোকসানের শঙ্কা করছেন তারা। অপরদিকে সীমিত ইলিশের দাম আকাশচুম্বী হওয়ায় ক্রেতারাও কিনতে পারছেন না। 2 মাস সিজন প্রায় চলে যাচ্ছে, কিন্তু আমাদের ঘাটে মাছ নাই। আমাদের আড়তদাররা আমাদের নদীতে অনেক টাকা দাদন দিয়েছে, সেই দাদন হিসাবে জেলেরা আমাদের কাছে মাছ নিয়ে আসবে, কিন্তু মাছটা নাই। নদীতে মাছ নাই, আমাদের ঘাটেও মাছ আসে না, সেজন্য দেখেন না মানুষও নাই, লোকজন কম, ব্যবসাতে খুব মন্দা যাইতেছে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট জানায়, এবছরের এপ্রিল মাসে আগাম বৃষ্টি হওয়ায় জাটকা ইলিশ সমুদ্রে চলে গেছে। সেপ্টেম্বর অক্টোবর মাসে নদীতে ইলিশের বিচরণ বাড়বে, তখন ধরা পড়তে পারে পর্যাপ্ত ইলিশ। আগাম বৃষ্টিপাতের কারণে প্রচুর সংখ্যক জাটকা এর আগেই সমুদ্রে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছে এবং জেলেদের যারা লোভী বা আপনার যারা নিষিদ্ধ ঘোষিত জাল দিয়ে জাটকা আহরণ করে তাদের হাত থেকে রক্ষা পেয়েছে। সেই প্রেক্ষাপট থেকে আমি আশাবাদী যে এই জাটকাগুলি কিন্তু আগামীতে বড় ইলিশ হয়ে ফিরে আসবে। জেলা মৎস্য অফিস বলছে, চাঁদপুরে ছোট বড় 1.5 শতাধিক মাছের আড়ত রয়েছে, তবে কোনো আড়তে পর্যাপ্ত ইলিশ নেই। তাই 1 কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে এখন প্রায় 2,500 টাকায়। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। জননন্দিত হুমায়ুন আহমেদ, যার লেখার জাদুতে মুগ্ধ বাংলাভাষী লক্ষ লক্ষ মানুষ। বহুমাত্রিক লেখকের নাটক আর উপন্যাসের অস্থিমূলে লুকিয়ে রয়েছে সমাজের গভীরতম আখ্যান। জনপ্রিয় নাট্যকারের 11তম প্রয়াণ দিবসে বাকিটা জানাচ্ছেন আদিত্য মামুন। ভারিক্কির চেয়ে সরল কিন্তু সুগভীর চরিত্র নির্মাণে অনন্য অবদান রয়েছে হুমায়ুন আহমেদের। পশু মানুষের চেয়ে শ্রেষ্ঠ, এই ব্যাপারটা আমি কিছুতে অ্যাকসেপ্ট করতে পারছি না। বাংলা নাটককে নতুন জীবন শুধু দান করেননি, করেছেন জীবন্ত, মানবিক ও গ্রহণীয়। ওই আনিস ছেলেটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেল। চরিত্রের বাংময়তায় তাই তিনি অবিনশ্বর, কারণ তার সিনেমায় যেমন আছে আবহমান বাংলা, তেমনি কাহিনীর প্রান্ত জুড়ে সমান্তরাল মহান মুক্তিযুদ্ধ। আপনি যখন যুদ্ধে যাবেন আমাকে সঙ্গে নিয়ে যাবেন।
কথা সাহিত্যেই শুধু নয়, নিজস্ব সুর আর স্বর আলাদা ভঙ্গি এনেছিল ধ্রুপদী শিল্পকলায়। এমনকি প্রাচীন বাংলাও প্রাঞ্জলভাবে ধরা দিয়েছে তার সঙ্গীতে। হারাতে বসা লালন সাঁই, ম্রিয়মান রবীন্দ্রনাথ নজরুল কিংবা জীবনানন্দ জসিমউদ্দিনের ভাবধারা নবরূপে সৃজন করেছেন তিনি। ধর্মান্ধতা আর মৌলবাদের বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকণ্ঠ। বহুমাত্রিক হুমায়ুন মধ্যবিত্তের যাপিত জীবন, ভেতর বাহিরের অন্তর্দ্বন্দ্ব, নৈতিক আর অনৈতিকতার দান্দিকতা ফুটিয়ে তুলেছেন তার মতো করে। রাজনীতির স্থাবকতায় একেবারে উদাসীন হুমায়ুন ছিলেন দেশ মাতৃকার পক্ষে সরব এক যোদ্ধা। নিঃস্বার্থপ্রেমী এই কথাশিল্পীর বদৌলতে ৭০ দশকের পর অসংখ্য মানুষ হয়েছিলেন বইমুখী। এমনকি অমর একুশে বইমেলার প্রাণও ছিল তার লেখনী। ২০১২ সালের ১৯ জুলাই প্রয়াত হন এই কিংবদন্তি, কিন্তু বেঁচে আছেন শত চরিত্রের মধ্য দিয়ে। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। নুহাশপল্লীতে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে স্মরণ করলেন স্বজন ও শুভানুধ্যায়ীরা। সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিশাত হুমায়ুনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান ভক্তরা। ওটিটি প্ল্যাটফর্মে অনুমতি ছাড়া হুমায়ুন আহমেদের নাটক, সিনেমা প্রদর্শন বন্ধের দাবি জানান শাওন। একদম অনৈতিকভাবে ইউটিউব কিছু চ্যানেলে এবং ওটিটি প্ল্যাটফর্ম, আমি নামগুলো বলবো না, নামগুলো বললে হয়তোবা ওনারাই লজ্জা পাবেন, বাংলাদেশের একদম সামনের সারির ওটিটি চ্যানেলগুলোতে এই ওনার সৃষ্টি নাটকগুলো চালানো হচ্ছে কোনো রকম চুক্তিপত্র এবং অনুমতি ছাড়া। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উত্তরে বাড়ছে নদী ভাঙন, বিলীন আবাদি জমি, বসতবাড়ি স্থাপনা। আবারও আমন্ত্রণ ২১ দেশের সংবাদে। বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, কমেছে বেশিরভাগ নদীর পানি। তবে সিরাজগঞ্জ, লালমনিরহাট ও নীলফামারীতে বেড়েছে নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। কমেছে বৃষ্টি, থেমেছে উজানের ঢল। এতে নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে নদী অববাহিকার নিম্নাঞ্চলে। কুশিয়ারা ছাড়া দেশের উত্তর পূর্বাঞ্চলের সব নদ নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে। সুনামগঞ্জের নিম্নাঞ্চল থেকে পানি নামায় স্বস্তি ফিরেছে জনজীবনে। পানি কমেছে উত্তরাঞ্চলের তিস্তায়ও, নিম্নাঞ্চলের পানি নামলেও বেড়েছে নদী ভাঙন। নীলফামারী পূর্ব ছাতনাই ইউনিয়নের জারসিংহেশ্বর ও পূর্ব ছাতনাই মৌজার প্রায় ১৫০০ মিটার এলাকা বিলীন হয়েছে নদীগর্ভে। হুমকিতে আরও ৫ শতাধিক পরিবারের বসতবাড়ি আর আবাদি জমি। ভাঙন ঠেকাতে কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। এই নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটি নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দিবেন আমরা কিন্তু তখন ব্যবস্থা গ্রহণ করতে পারব। তিস্তা ও ধরলার পানিতে লালমনিরহাটে প্লাবিত হওয়া নিম্নাঞ্চলে পানি কমলেও এখনো জলমগ্ন অনেক এলাকা, সেই সাথে বেড়েছে নদী ভাঙন। কুলাঘাট ও মোগলহাট ইউনিয়নের ভূমকা, বোয়ালমারি, খারুয়ারচর, কুলাঘাট, শিবেরকুঠি সহ ৭টি পয়েন্টে ভাঙন তীব্র হচ্ছে। বিলীন হচ্ছে আবাদি জমি, বসত ভিটা সহ বিভিন্ন স্থাপনা। যমুনার পানিতে ভাঙন অব্যাহত আছে সিরাজগঞ্জে। চলতি মৌসুমে শাহজাদপুরে যমুনায় বিলীন হয়েছে প্রায় ৩০০ বসত ভিটা। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আওতায় আনা হচ্ছে বলে জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমাদের জিআরের চাউল ১০ মেট্রিক টন আমাদের ডিসি মহোদয় স্যার উনি পাস করেছেন, এরা বিতরণের প্রক্রিয়াধীন আছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে আগামী ২৪ ঘন্টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। খুরশিদ আলম মুকুল,
একুশে টেলিভিশন। আন্দোলনের নামে বিএনপি জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। দুপুরে রংপুরের জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে প্রেসক্লাব চত্বরে শেষ হয়। গোপালগঞ্জে উন্নয়ন শোভাযাত্রা শেষে শান্তি সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। শান্তি সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে কুড়িগ্রাম ও গাইবান্ধাতেও। বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ধরনের নৈরাজ্য প্রতিহতেরও আহ্বান জানান তারা। অন্যদিকে সরকার পতনের এক দফা দাবিতে বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো পদযাত্রা করেছে বিএনপি। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেলে চট্টগ্রাম নগর বিএনপি কার্যালয়ের নাসিম ভবন চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে দেওয়ানহাট মোড়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কুষ্টিয়ার পুরাতন আলফার মোড় থেকে পদযাত্রায় অংশ নেন জেলা ও ৬ উপজেলার নেতাকর্মীরা। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে মেহেরপুর আমঝুপি সড়ক থেকে পদযাত্রা বের হয়। যশোরে দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের হয়ে মণিহারে গিয়ে শেষ হয়। এদিকে মঙ্গলবারের পদযাত্রায় উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় খাগড়াছড়িতে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫৭ নেতাকর্মীর নাম উল্লেখ সহ ৭০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বিদায়ী ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি হিলি স্থলবন্দর। আদায় কম হয়েছে ১৮১ কোটি ৯৭ লাখ টাকা। আমদানি কমের কারণে লক্ষ্য অর্জন হয়নি বলছে কর্তৃপক্ষ। তবে বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও বিদ্যমান সমস্যা দূর হলে রাজস্ব আহরণ বাড়বে বলছেন ব্যবসায়ীরা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। দেশের উত্তরাঞ্চলের অর্থনীতি গতিশীল করার পাশাপাশি ভারতের সাথে পণ্য বাণিজ্য সহজ করতে ১৯৮৬ সালে চালু হয় হিলি স্থলবন্দর। ভারতের সাথে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় দ্রুত সময়ে বন্দরটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দেশের দ্বিতীয় বৃহৎ স্থলবন্দরের মর্যাদা পায় হিলি বন্দর। পাশাপাশি সরকারের রাজস্ব আদায়েও অন্যতম উৎসে পরিণত হয় বন্দরটি। কিন্তু সর্বশেষ ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি হিলি বন্দর। ৬০৬ কোটি ২৮ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪২৪ কোটি ৩১ লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ডলার সংকটে এলসি কমায় পাথর, মশলা, ফলসহ নানা পণ্যের আমদানিও কমেছে। এ কারণেই রাজস্ব আদায়ে ঘাটতি। আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল হলেই বাড়বে রাজস্ব। পাথরি প্রায় প্রতিদিন ১০০ গাড়ির মতো আসতো, চাউল আসতো, অন্যান্য কমার্শিয়াল আইটেমগুলো আসতো। এই আইটেমগুলো টোটালি বন্ধ হয়ে গিয়েছে। এই আমদানি কমার ফলে সরকারের রাজস্ব যেমন কমে গিয়েছে, পানামা হিলি স্থলবন্দর দৈনন্দিন আয় যেটা সেটাও কমে গেছে। এলসি সংকটের কারণে আমদানি কমে যাওয়া এবং অধিক শুল্কযুক্ত পণ্যের আমদানি কম হওয়ার কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে আমদানি কমলেও কিছু পণ্যে নতুন শুল্কায়ন পদ্ধতি, বন্দরের অনুন্নত অবকাঠামো সহ নানা জটিলতার কারণেও রাজস্ব আদায় কমছে বলে দাবি ব্যবসায়ীদের। রাস্তা যে ভাঙাচোরা রাস্তা, এই রাস্তা দিয়ে পোর্ট পর্যন্ত গাড়ি আসতে আমাদের বেশ সময় লেগে যায়, যানজট লেগে যায়। এখান থেকে ভারতীয় গাড়িগুলো এই জন্য আসতে চায় না। মোটরসাইকেল পার্টস আমাদের এখন বেনাপোল থেকে কন্ট্রাক্টে আমদানি করে এনে হিলিতে বিক্রি করতে হচ্ছে। কাস্টম কর্তৃপক্ষ বলে যে ইউনিট পিচ হিসাবে হায়ার ডিউটিতে আমাদের মালগুলো ছাড়ার চেষ্টা করতেছে। একই দেশে যখন দুই নিয়ম, দুটি আইন বলবৎ করা হয়, এটিও একটি রাজস্ব ঘাটতির মূল কারণ বলে আমরা মনে করছি। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাড়াতে বিদ্যমান সব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান চান সংশ্লিষ্টরা। রত্না সামান, একুশে টেলিভিশন। নাটোরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নববিধান বালিকা উচ্চ বিদ্যালয় দল। প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায় শীর্ষক চূড়ান্ত প্রতিযোগিতায় দলটি হারায় লক্ষ্মীপুর দারুল উলুম আলিয়া মাদ্রাসা দলকে। নাটোর সরকারি গ্রন্থাগারের দুদক ও দুপ্রক জেলা কমিটি আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হন নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ের মুঞ্জিয়া স্নিগ্ধা মুন। জেলা দুপ্রক সভাপতি শিক্ষাবিদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্ব সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আবু নাসের ভুইয়া।
অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় রাজবাড়ীর পদ্মা নদীর অন্তর্মোড় এলাকা থেকে 6টি বালু বোঝাই বাল্কহেড জব্দ করেছে জেলা প্রশাসন। দুপুরে বাল্কহেডগুলো জব্দের পর বৈধতা পরীক্ষা করতে জেলা প্রশাসন কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে রাখা হয়েছে সেগুলো। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা না মেনে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছিল। দিনাজপুরের হিলিতে চলছে পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। সকালে বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন পৌর মেয়র জামিল হোসেন চঞ্চল। উদ্বোধনী খেলায় বাংলা হিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে 2-0 গোলে হারায় ছাত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গোপসাগরে 20 মে থেকে 23 জুলাই ও 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ শিকার বন্ধ এবং পর্যটনবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সচেতনতামূলক সমাবেশ ও নৌ র্যালি করেছে মংলা নৌ পুলিশ। পৌর শহরের মামারঘাটে সচেতনতামূলক সমাবেশে প্রজনন মৌসুমে মাছ শিকার ও পর্যটনবাহী নৌযান চলাচলে সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান খুলনা অঞ্চলের নৌ পুলিশ কর্মকর্তারা। পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা ঘোষিয়াখালী নৌ চ্যানেল ও পরশুর চ্যানেলে নৌ প্রচারাভিযান চালায় নৌ পুলিশ। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে, চলছে গণনা। বিকাল 4টা পর্যন্ত ভোট চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপনির্বাচনের প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন সন্দীপী ও অর্থ সম্পাদক ওমর ফারুক এবং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম জিল্লুর। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের মৃত্যুতে গত 25 জুন উপনির্বাচন হয়। আগের ভাইস চেয়ারম্যান মাইনুদ্দিন মিশন পদত্যাগ করে ওই নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়, পদটি শূন্য হয়। চট্টগ্রামের ফটিকছড়িতে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রী সুমি আক্তারকে হত্যার দায়ে স্বামী মহিউদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে এই রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7 চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা। দণ্ডপ্রাপ্ত ফটিকছড়ির ভূতপুর থানার দাঁতমারা ইউনিয়নের মহিউদ্দিন আদালতে হাজির ছিলেন। একই এলাকার সুমি আক্তারকে 2018 সালের অক্টোবরে বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে আসছিলেন মহিউদ্দিন। পরের বছরের 14 আগস্ট সুমির মৃত্যু হলে 26 আগস্ট হত্যা মামলাটি করেন নিহতের বাবা আবু বক্কর। মারধরের মামলায় চালক নয়নকে আটক ও কারাগারে পাঠানোর প্রতিবাদে রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা। জেলা অটোরিকশা চালক সমিতি জানায়, রাঙামাটি আদালতের পেশকারের ভাই সোহেল রানার সাথে অটোরিকশা চালক নয়নের সাথে গেল মঙ্গলবার কথা কাটাকাটি হয়। সোহেল আদালতে মামলা করলে পুলিশ নয়নকে আটক করে। আজ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। প্রতিবাদে চালকরা শহরে অটোরিকশা চলাচল বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শেষ করছি 21-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বৈশ্বিক সংকটেও দেশের অর্থনীতি অনেক মজবুত বললেন প্রধানমন্ত্রী, প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। লক্ষ্মীপুরে সজীব সংঘর্ষে নয় ব্যক্তিগত দ্বন্দ্বে নিহত হয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের মত। ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের, আগাম বৃষ্টিতে সমুদ্রে ভেসে গেছে জাটকা, চাঁদপুরের আড়ত ফাঁকা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।